আসসালামু আলাইকুম। আজকে আমরা গলগি বডি সম্পর্কে জানব। তো গলগি বডির কিছু অপর নাম আছে, যেমন হচ্ছে গলগি অ্যাপারাটাস। তাছাড়া আরও কিছু নাম হচ্ছে যেমন ডিকটায়োসোম, ডিকটায়োসোম। আরও একটা নাম আছে ইডিওসোম, ইডিওসোম। এবং আরও একটা নাম হচ্ছে লাইপোকন্ড্রিয়া। তাছাড়াও এটাকে ফাংশনের উপর ভিত্তি করে বা কাজের উপর ভিত্তি করেও কিছু নাম দেওয়া হয়েছে। যেমন হচ্ছে এটাকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কেন এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি কে ছিল? রাইবোজোম। কারণ সে প্রোটিন তৈরি করত। তাইলে এইখানে কার্বোহাইড্রেট তৈরি হবে, এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। জটিল যে পলিস্যাকারাইড আছে সেটা সংশ্লেষণ হয়। এটা আরো একটা নাম আছে, এটাকে ট্রাফিক পুলিশ বলা হয়। কারণ এইখান থেকে হচ্ছে বিভিন্ন কোষের মধ্যে যে দ্রব্যাদি তৈরি হয়, বস্তু তৈরি হয়, সেগুলো এটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো এই হচ্ছে এর অপর নামগুলো। এবার আসি এর হিস্ট্রিটা আসলে কি। তো এটা হচ্ছে একজন ক্যামিলো গলগি নামক একজন নিউরোসায়েন্টিস্ট অর্থাৎ স্নায়ুবিদ। সে হচ্ছে এটা আবিষ্কার করছেন। কোথায় বা কিভাবে আবিষ্কার করছেন সেটা হচ্ছে পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে। পেঁচা এবং বিড়াল, এদের যে নার্ভ সেল আছে, সেই নার্ভ সেল হচ্ছে যা সেই এই গলগি বডিটা আবিষ্কার করেন। নার্ভ সেলটা আসলে দেখতে কিরকম? সাধারণত নার্ভ সেলটা দেখতে অনেকটা যে এরকম হয়ে থাকে। আমি একটু হালকা একটু এগে দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে সেল বডি বলে, এবং এই হচ্ছে এরকম ডেনড্রাইট বের হয়, এবং একটা এরকম লম্বা থাকে, লম্বা শাখার মতো, যেটাকে একজন বলা হয়। এবং এইখান থেকে হচ্ছে বিভিন্ন বের হয়। আচ্ছা, এর মাঝখানে এইখানে এই সেল বডিতে একটা নিউক্লিয়াস থাকে এবং দানার মতো বিভিন্ন জিনিসপত্র থাকে। তাছাড়াও এই যে নিউক্লিয়াসের এই যে এইখানে যে সেল বডিটা আছে নিউরনের, এর মধ্যে গলগি বডি থাকে। অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে গলগি বডি থাকে। তো এই গলগি বডিটাই আসলে তিনি প্রথম দেখতে পায় প্যাচ এবং বিড়ালের নার্ভ সেলে। আচ্ছা, তাহলে আমাদের হিস্ট্রিটা ক্লিয়ার। এরপর আমরা আসি যে গলগি বডি জিনিসটা আসলে কি এবং লোকেশনটা কি। আচ্ছা, তো গলগি বডিটা সাধারণত দেখতে অনেকটা এই যে এরকম। এখানে তিনটা পার্ট আছে গলগি বডির। একটা পার্ট যদি আমরা দেখে থাকি, এরকম চৌবাচ্চার মতো একটা থলির মতো অংশ, তাই না? চৌবাচ্চার একটা থলির মতো অংশ, থলির মতো লাগতেছে জিনিসটা। তো এইটাকে বলা হচ্ছে সিস্টার্নি। এই যে একটা থলির মতো, এই যে থলির মতো যে অংশটা, এটাকে বলা হচ্ছে কি সিস্টার্নি। তাছাড়াও এই সাইডে কিছু ছোট ছোট গহ্বর থাকে, ছোট ছোট গহ্বর থাকে। তো যেটা বড় গহ্বর সেটাকে বলা হচ্ছে যে ভেকুল, আর যেটা ছোট গহ্বর সেটাকে বলা হচ্ছে ভেসিকল। ক্লিয়ার আই থিঙ্ক। আচ্ছা, তো এই যে তিনটা পার্ট মিলে হচ্ছে গলগি অ্যাপারাটাস গঠিত হয়। তো এই গলগি অ্যাপারাটাসটা আসলে সাধারণত মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেটা থেকে উৎপত্তি হয় ধারণা করা হয়। এবং এই যে গলগি বডিটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। এই যে দেখি, এই হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে সেগুলোকে আমরা বলি কি অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এর একদম খুব কাছাকাছিতে থাকে হচ্ছে কি গলগি অ্যাপারাটাস। গলগি অ্যাপারাটাস খুব কাছাকাছি থাকে। এবং আরো একটা জিনিস, আরো একটা তথ্য দিতে চাই, যে প্লান্ট সেলের ক্ষেত্রে অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু গলগি বডি অনেক বেশি পরিমাণে থাকে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত খুব বেশি একটা গলগি বডি থাকে না, কয়েক সংখ্যক থাকে। তাহলে এটা গেল। এবার আসি আমাদের স্ট্রাকচারটা আমরা এখানে এর ভৌত গঠনটা মোটামুটি দেখিয়েছি। তো আমরা বললাম যে এটা হচ্ছে একটা থলির মতো, একটা ব্যাগের মতো একটা অংশ। এটাকে সিস্টানি বলা হয়। সিস্টানিগুলো আসলে একসাথে এরকম এক গাদা করে থাকে, যেটাকে বলা হয় স্ট্যাক। স্ট্যাক বা এক গাদা করে থাকে আর কি। এবং এর আশেপাশে হচ্ছে ছোট গহ্বর, বড় গহ্বর এগুলো থাকে, এগুলোকে বলা হয় ভেসিকল বা ভেকুল। আচ্ছা, তাহলে আমরা ভৌত গঠনটা আমরা বললাম। এবার এই ভৌত গঠনের মধ্যে কিছু কথা আছে, যেমন সিস ফেস, ট্রান্সফেস। তো সিস ফেস কাকে বলা হয়? যেই সাইড হচ্ছে নিউক্লিয়াসটা থাকে, কেন্দ্রের দিকের যে অংশটা। যেমন এই যে গলগি অ্যাপারাটাসটা, এটার এই যে নিউক্লিয়াসের একটা কেন্দ্রের দিকে একটা অংশ থাকে, আর একটা থাকে যেটা হচ্ছে কোষ মেমব্রেনের দিকে অংশ থাকে, একটা অংশ যেটা কোষ মেমব্রেনের দিকে ফেস করে থাকে, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে। যেটা নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে সেই অঞ্চলটাকে বলা হয় সি স্পেস, আর যেটা অনেক দূরে থাকে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ কোষ মেমব্রেনের দিকে মুখ করে থাকে বা ফেস করে থাকে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফেস। তাহলে আমরা ধরলাম এই সাইড হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা আছে, ধরলাম এই সাইড হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে এই সাইডটা হচ্ছে কি সি স্পেস এবং এই সাইড হচ্ছে ট্রান্সফেস। তো সি স্পেসের ক্ষেত্রে
যেই সিস ফেসের ক্ষেত্রে যেই সিস্টার্নিটা একদম সবার শেষ সিস্টার্নি সিস ফেসের ক্ষেত্রে সেটাকে বলা হয় সিস সিস্টার্নি, এবং ট্রান্সফেসের সর্বশেষ যে সিস্টার্নিটা আছে তাকে বলা হয় ট্রান্স সিস্টার্নি। তো বেসিক্যালি যেটা হয়, এই নিউক্লিয়াস বা আশেপাশে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে, ধরলাম এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তো এইখান থেকে কিছু দ্রব্যাদি তৈরি হয়। এই দ্রব্যাদিগুলো এই সিস ফেসের মাধ্যমে এই গলগি বডির মধ্যে ঢুকবে, এই সিস ফেসের বা সিস সিস্টার্নি দিয়ে ঢুকবে, এবং পরবর্তীতে বিভিন্ন প্রসেসিং অর্থাৎ প্যাকেজিং, এগুলো যা দ্রব্যাদি আসে এগুলো কিন্তু আনপ্যাকেজড অবস্থায় থাকে এবং গলগি বডিতে এসে কিন্তু এটা প্যাকেজড হয়। তো গলগি বডির অন্যতম একটা ফাংশন হচ্ছে যেটা প্যাকেজিং এর সাথে জড়িত। কোষের যে কোনো কিছু যেটা তৈরি হয়, প্রোটিন বা লিপিড যেগুলো আছে, এগুলোকে সে প্যাকেজ করে এই ভেসিকল আকারে বের করে দেয়, এই ট্রান্স সিস্টার্নি দিয়ে ভেসিকল আকারে বের করে দেয়। এইটাই আমরা দেখতেছি নিউলি ফর্মিং ভেসিকল বা সিক্রেটরি ভেসিকল হিসেবে আমরা দেখতেছি। অর্থাৎ সিক্রেটরি মানে কি, এই ভেসিকলগুলো এখন সিক্রেট হয়ে গেছে, নিঃসরণ হয়েছে। পরবর্তীতে এই সেরিতে আমরা বললাম যে এই সেরির পরবর্তীতে কি থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে, যেহেতু ট্রান্সফেসের কাছাকাছি কিন্তু প্লাজমা মেমব্রেন থাকে। পরবর্তীতে এই ভেসিকলগুলো প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ করে পরবর্তীতে বের হয়ে যায়। এই হচ্ছে টোটাল প্রসেসটা, মেইন যে প্রসেসটা আমরা বললাম গলগি বডির ক্ষেত্রে। তাহলে স্ট্রাকচার ফাংশন সবই মোটামুটি ক্লিয়ার হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। আমরা একটু দেখি যে বইতে আসলে কোথায় কি বলা আছে। তো বইটা মেইনলি যেটা আমরা বলবো যে নিউক্লিয়াসের কাছে অবস্থিত, এবং এটা কিন্তু অবশ্যই দ্বিস্তর ঝিল্লি বিশিষ্ট। রাইবোজোমটা ছিল কিন্তু কোনো আবরণী নাই, অর্থাৎ ঝিল্লি নাই, বাট গলগি বডি কিন্তু দ্বিস্তর ঝিল্লি বিশিষ্ট, এবং এটা কি চৌবাচ্চার মতো বা নালিকার মতো চৌবাচ্চার মতো বা একটা থলির মতো আমরা বলতে পারি। তারপর আমরা ইতিহাসটা বললাম যে ক্যামিলো গলগি পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ সেটা দেখতে পায়। তারপর আমরা বলছি যে কোথা থেকে উৎপন্ন হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়, এবং এদের অপর নামগুলো আমরা পড়ে ফেলছি। তারপর আমরা বলছিলাম যে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, কারণ এই যে কেন্দ্রীয় অংশ থেকে যে ভেসিকলগুলা তৈরি হয়, এটাকে তারা বিভিন্ন দিকে বা বিভিন্নভাবে প্লাজমা মেমব্রেনের কাছে নিয়ে যায়। এই যে ঝিল্লিবদ্ধ বস্তু ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়, যে প্রসেসটাই কিন্তু আমরা এখানে দেখিয়েছি। যে এইখান থেকে যদি একটা বস্তুর প্রবেশ করে সিস সিস্টার্নি দিয়ে, পরবর্তী ট্রান্স সিস্টার্না দিয়ে সেটা বের হয়ে প্লাজমা মেমব্রেনের দিকে চলে যায়, তাহলে সে কিন্তু ডিরেকশন দিচ্ছে যে বা কোথায় কিভাবে যাবে। এই জন্য এটাকে ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। এবার সে ভৌত গঠন আমরা বলছি যে চ্যাপ্টার থলের মতো বা চৌবাচ্চার মতো যেটাকে বলা হচ্ছে, বা আমরা থলেই বলি, থলে সাউন্ডস গুড। তো থলে আকৃতির যে গঠনটা সেটাকে সিস্টানি বলা হয়। এবং পরবর্তীতে আমরা আরো দেখলাম যে এই যে সিস্টানিগুলা সেটা এক গাদা করে থাকে, স্ট্যাক আকারে থাকে, সেই কথাটাও কিন্তু আমরা বলছি। তো এই যে প্রত্যেকটা যে স্বতন্ত্র এক একটা স্ট্যাক, এই স্ট্যাকটাকে বলা হয় গলগি বডি। এরকম ধরো আরো এখানে আরো এরকম থলির মতো আরো সিস্টানিগুলো আরো একসাথে জড়ো হইলো, তাহলে এইটাকে আমরা আর একটা স্ট্যাক বলতে পারবো, এবং এটাকে আর একটা গলগি বডি আমরা নাম দিতে পারবো। তো এরকম সিস্টানিগুলো আসলে জড়ো হয়ে থাকে বা স্ট্যাক আকারে ফর্ম করে গলগি বডি ফর্মেশন করে। তারপরে এই যে ট্রান্স ফেজ এবং ট্রান্স ফেজ, সিস ফেজ, ট্রান্সিস্টানা, সিস সিস্টানা, এগুলো আমরা পড়ছি। এই মিডিয়াল সিস্টানে 3 ধরনের সিস্টানি থাকে, সবার মাঝের দিকে যেটা বলা হয় নাই, মাঝের দিকে যেটা সেটা হচ্ছে মিডিয়াল সিস্টানি, আর একদম এই সাইডের যেটা সেটা হচ্ছে কি নিউক্লিয়াসের দিকে যেটা সেটা সিস সিস্টানি, এবং প্লাজমা মেমব্রেনের দিকে যেটা সেটা হচ্ছে ট্রান্স সিস্টানি। তারপর এইখানে আর যেটা বলা আছে সেটা এই যে বললাম উদ্ভিদ কোষে বেশি থাকবে। এবং আর একটা জিনিস আমরা বললাম যে এর কাজটা কি, এর কাজটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোনো জিনিস যদি তৈরি হয়, অর্থাৎ এটাকে আমরা ট্রানজিশন ভেসিকল বলতেছি, সেটা কোথায় গ্রহণ হবে, সিস সিস্টার্নাতে গ্রহণ করবে, অর্থাৎ যেই সাইডটা কিন্তু নিউক্লিয়াসের দিকে সেই সিস্টার্নি গ্রহণ করবে। পরবর্তীতে এই মিডিয়া সিস্টার্নির মাধ্যমে ট্রান্সিস্টার্না হয়ে প্লাজমা মেমব্রেনে চলে যাবে। অর্থাৎ আমরা এই চিত্রটা একটু মুছে দেই এখান থেকে, এগুলো তাহলে সুবিধা হবে বলতে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে ছিল, এখান থেকে কোনো দ্রব্য বা কিছু একটা তৈরি হয়েছে, এই সিস সিস্টার্নি দিয়ে প্রবেশ করলো, পরবর্তীতে এটা মিডিয়াল সিস্টার্নিতে আসলো, এবং পরবর্তীতে ট্রান্সিস্টার্না হয়ে বের হয়ে গেল। তো এই যে প্যাকেজিং করলো, এবং এইখানে কিন্তু একটা পাথ হিসেবেও কাজ করছে, এই জন্য ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। আরও সে কি করতেছে, প্যাকেজিংও করতেছে জিনিসগুলো। এবার সে রাসায়নিক গঠনে, তো এই যে এন্ডোপ্লাজমিক এই যে গলগি বডির ক্ষেত্রে অনেকটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের মতোই। প্লাজমা মেমব্রেনে আমরা পড়ছিলাম না 60% প্রোটিন থাকে এবং 40% লিপিড থাকে। বেসিক্যালি রেঞ্জটা ছিল 60 to 80, আর এখানে ছিল 20 to 40% লিপিড থাকে প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে। কিন্তু
এইখানেও মোটামুটি সেম, এখানে রেঞ্জটা দেওয়া নাই, বাট মোটামুটি সেম, যে 60% প্রোটিন থাকে, 60% প্রোটিন এবং 40% লিপিড থাকে। অ্যান্ড আমরা প্লাজমা মেমব্রেনও পড়ছি যে 40% যে লিপিডটা থাকে সেটা কিন্তু বেশিরভাগই ফসফোলিপিড, তো এখানেও সেম। এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে এখানে ভিটামিন কে থাকে। তো আমরা প্রকারভেদ পড়লাম, এবার আসবো গলগি বডির কাজ। তো বইতে মোটামুটি 9টা বা 8টার মতো কাজ দেওয়া আছে। তো ওই কাজগুলো ওইভাবে মনে রাখা একটু কঠিন হতে পারে, আমি একটু সিরিয়াল এখানে সাজাইছি। তো একটা ব্যাপার আমরা প্রথমেই জেনেছি যে এটাকে ট্রাফিক পুলিশ বলা হয়। কেন ট্রাফিক পুলিশ বলা হয়? কারণ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোনো জিনিস তৈরি হয়ে যখন এটার কাছে যায়, বা কোষের নিউক্লিয়াস থেকে তৈরি হতে পারে, বা কোষের যে কোনো কিছু তৈরি হয়ে যখন এই গলগি বডির কাছে আসে, পরবর্তীতে গলগি বডি থেকে এটা কি করে, প্লাজমা মেমব্রেনে চলে যায় এবং প্লাজমা মেমব্রেন থেকে বাইরের দিকে চলে যেতে পারে। এই জন্য যেহেতু ডিরেকশন দিয়েছে এই জন্য এটাকে ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। তারপর আমরা আরেকটা পড়লাম কি, কমন একদম কথা, যে গলগি বডির মধ্যে কার্বোহাইড্রেট তৈরি হয়, অর্থাৎ পলিস্যাকারাইড সংশ্লেষণ হয়, আবার এটার পরিবহনও সে করে, এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এটা আমরা পড়লাম। এবং আরও পড়লাম যে প্যাকেজ করে সে, অর্থাৎ কোনো বস্তু সেটাকে ঝিল্লিবদ্ধ করে। তাহলে গলগি বডির মধ্যে থেকে যখন কোনো বস্তু যায় তখন সেই বস্তুটাকে সে ঝিল্লিবদ্ধ করে, প্যাকেজ। তারপর আরেকটা আমরা কমনলি, এটা কোষ প্লেট তৈরি করে কোষ বিভাজনের সময়। এটা খেয়াল আছে কিনা, যখন আমরা কোষ প্রাচীর পড়ছিলাম তখন কোষ প্রাচীরের মধ্যে মধ্য মেমব্রেন একটা ছিল না, মিডল ল্যামেলা যেটাকে বলা হতো মধ্য মেমব্রেন বা মিডল ল্যামেলা, সেটা তৈরির ক্ষেত্রে দুইজনের ভূমিকা ছিল। একটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট ও গলগি বডি থেকে আসা ভেসিকল। এই লাইনটা মনে আছে কিনা? তাহলে গলগি বডি থেকে ভেসিকল আসে এবং কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে শুক্রাণু আছে, এই শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতেও গলগি বডি হেল্প করে। তো শুক্রাণু অনেকটা দেখতে এরকম হয়, এবং এই হচ্ছে তার মাথা, এই হচ্ছে তার মাথা দেখতে অনেকটা এরকম। তো এই মাথার এইখানে হচ্ছে অ্যাক্রোজোম থাকে, এই অ্যাক্রোজোম তৈরিতে হচ্ছে যে গলগি বডি হেল্প করে, এবং এটা হচ্ছে ফ্লাজেলা। আচ্ছা, তো এই 5টা পয়েন্ট আমাদের এমসিকিউ সিকিউ হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এক্সট্রা একটা মনে রাখবো, সেটা হচ্ছে লাইসোজোম ভিটামিন তৈরি করে এবং ভিটামিন সি সঞ্চয় করে। তো এগুলো এখানে দেওয়া আছে, সাথে আরও কিছু জিনিস বলা আছে, এনজাইম প্রাণরস নির্গমন করা, সিক্রেশন করা, তারপর প্রোটিন তৈরি করা, কখনো আবার বলছে যে লিপিড সংশ্লেষণের প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা। তো বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্ট আসলে বলছে, বাট আমাদের মেইন কথা হচ্ছে গলগি বডির সাথে এই কয়েকটা পয়েন্ট, বিশেষ করে প্রথম 5টা পয়েন্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।